আজকে কোয়ালিটেটিভ রেসপন্স মডেল নিয়ে আলোচনা করব। এর আগে আমরা সিম্পল বা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল নিয়ে আলোচনা করেছি, যেখানে আমাদের মডেল থেকে আমরা সিম্পলি ম্যাট্রিক্স নোটেশনের মাধ্যমে ওয়াই ইকুয়াল টু এক্স বিটা প্লাস ই এই ফরম্যাটে রিপ্রেজেন্ট করেছিলাম। এখানে ওয়াইটা ছিল আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং এক্স ছিল আমাদের সেট অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। এবং ওয়াই যে ভেরিয়েবলটা ছিল বা এক্স যে ভেরিয়েবল গুলো ছিল সেগুলোর যে মেজারমেন্ট ক্যারেক্টারিস্টিক সেগুলো ছিল কন্টিনিউয়াস ভেরিয়েবল। ওয়াইটা কন্টিনিউয়াস ভেরিয়েবল, কন্টিনিউয়াস মেজারমেন্ট যা ছিল, এবং এক্স যে সেট অফ এক্স ভেরিয়েবল গুলো ছিল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো ছিল সেগুলো কন্টিনিউয়াস মেজারমেন্ট সম্ভব ছিল সেগুলো। কিন্তু কিছু কিছু মডেল আছে যেখানে আমরা যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা আছে সেখানে যে মেজারমেন্টে পেয়ে থাকি আমরা, সেই মেজারমেন্ট গুলো ডাইকোটোমাস হয়। ডাইকোটোমাস মানে দুটো মাত্র মান গ্রহণ করতে পারে, 0 বা 1। ফর এক্সাম্পল, আমরা যদি কিছু পরিবারকে প্রশ্ন জিজ্ঞাসা করি যে আপনার নিজস্ব বাড়ি আছে কি, আপনি ভাড়া বাসায় থাকেন। আহ, যদি নিজস্ব বাড়ি থাকে তাহলে আমরা তাকে 1 কোড দিতে পারি, আর যদি নিজস্ব বাড়ি না থাকে তাহলে আমরা একটা 0 কোড দিতে পারি, 0 তাকে দিতে পারি। তো এই ধরনের কোডিংকে বলা হয় ডাইকোটোমাস কোডিং। দুটো মাত্র মান গ্রহণ করতে পারে, ওয়াই এর মানটা আইদার 1 হবে অথবা 0 হবে, অন্য কোনো মান হবে না। 1.5 বা 5 বা 6 বা 3, অন্য কোনো মান হবে না, আইদার 0 হবে বা 1। এটাকে বলে আমি ডাইকোটোমাস কোড, দুটো মাত্র মান নিতে পারবো। কিছু কিছু ক্ষেত্রে একাধিক মানও নিতে পারে। যেমন আমরা যদি এক ছাত্রকে প্রশ্ন করি যে আপনি কিভাবে বাসা থেকে ক্যাম্পাসে যান, কতটা রিক্সা করে যাই বা গাড়ি করে যাই বা পায়ে হেঁটে যাই, অনেকগুলো মোড হতে পারে। তো প্রত্যেকটা জন্য আমরা একটা নাম্বার দিতে পারি। রিক্সা করে গেলে 1 দিতে পারি, প্রাইভেট কার করে গেলে 2 দিতে পারি, বাসে করে গেলে 3 দিতে পারি ইত্যাদি। এগুলোকে বলা হয় পলিকোটোমাস ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একাধিক মান। পলি মানে একাধিক মান দিতে পারে। তাহলে এই যে আমাদের যে কোয়ালিটি রেসপন্স ভেরিয়েবল মডেল, কোয়ালিটি মানে এর গুণগত মান, আইদার প্রসেসিং সাম ক্যারেক্টারিস্টিক্স, যে বাসা আছে নাকি নাই, বা সে কিভাবে বাসা থেকে ক্যাম্পাসে যায়, কোন কোন মোডে যায়, এগুলোকে বলে আমরা কোয়ালিটি রেসপন্স বলি। কোয়ালিটি রেসপন্স যখন থাকে রিগ্রেশন মডেলে বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যখন কোয়ালিটি টাইপের হয়, তখন আমরা এই কোয়ালিটি রেসপন্স রিগ্রেশন মডেল নিয়ে আলোচনা করি। এই মডেলের বিশেষ বৈশিষ্ট্য হলো কোয়ালিটি রেসপন্স রিগ্রেশন মডেল যে মূল বৈশিষ্ট্য, সেখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে এক্সপেক্টেড ভ্যালু সেটাকে তখন আমরা প্রবাবিলিটি দিয়ে ইন্ডিকেট করি। বা সাধারণ যে অর্ডিনারি যে রিগ্রেশন মডেল আছে, রিগ্রেশন মডেল যেটা আমরা ম্যাট্রিক্স এভাবে লিখেছিলাম, y equal to x beta plus e, তোমার রিগ্রেশন মডেল ছিল। যে y এর যে এক্সপেক্টেড ভ্যালু, এক্সপেক্টেড ভ্যালু অফ y ফাংশনটা এইভাবে লিখি, given x, x এর মান দেওয়া থাকা অবস্থায় y যে এক্সপেক্টেড ভ্যালু সেটা কত আসে, এটা ভ্যালুটা হচ্ছে যে এক্সপেক্টেড ভ্যালু মেনে নিতে তবে x বিটা, আর e এর যে এক্সপেক্টেড হচ্ছে 0। আর যদি এটাকে আমি ম্যাট্রিক্সের মাধ্যমে না লিখে যদি আমি এটা ইন্ডেক্স ফর্মে লিখি, y 5 to y t equal to 2, দুটো টু ভেরিয়েবল মডেল বিটা 1 প্লাস বিটা 2 x2 প্লাস p i। সেক্ষেত্রে আমি এটাকে লিখতে পারি এক্সপেক্টেড ভ্যালু অফ y i given xi, x এর যে পার্টিকুলার মান বিটা 1 থেকে বিটা 1 প্লাস বিটা 2 x2 y বা এর যে এক্সপেক্টেড হচ্ছে 0। এটার মধ্যে এবার রিগ্রেশন মডেল আমাদের কি দেখায়, এটার মধ্যে x এর যে পার্টিকুলার ভ্যালু, x এর পার্টিকুলার মানের জন্য y এর এভারেজ মান এক্সপেক্টেড ভ্যালু, কারণ যদি গ্রাফিক্যালি যদি দেখেন x i যদি হয় এখানে, যদি y i হয়, তুমি যদি হয় যে অবজারভেশনস, এখানে যে রিগ্রেশন লাইনটি ক্রিয়েট করি, সেই লাইনটা এটা হলো আমাদের বিটা 1 ইন্টারসেপ্ট, আর এটা হলো আমাদের স্লোপ বিটা 2, আর এটা হলো আমাদের রিগ্রেশন লাইন y hat, y hat equal to beta 1 plus beta 2 x 2 i।
বা এটাকে আমরা অনেক সময় বলি কি যে এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই আই গিভেন এক্স আই, এটাকে আমরা ওয়াই আই হ্যাড বলছি। কি দেখায় যে এক্স এর মান যদি ফর এক্সাম্পল এক্স আই 0 হয় ফর এক্সাম্পল, ওয়াই যে এক্সপেক্টেড ভ্যালু সেটা হচ্ছে ওয়াই এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই আই গিভেন এক্স ইকুয়াল টু এক্স আই, এটাকে আমরা সংখ্যায় বলি অনেক সময় ওয়াই আই ওয়াই এর এভারেজ মান, এক্স এর মান যদি এক্স 1 হয় ফর এক্সাম্পল, ওয়াই যে এক্সপেক্টেড ভ্যালু এখন ইকুয়েশন লাইন থেকে এটা আমরা পেয়ে, কিন্তু যখন ওয়াই এর মান শুধুমাত্র 1 অথবা 0 হয়, ওয়াই এর মান যখন ডাইকোটোমাস কেস, এটা হচ্ছে নরমাল কেস, ওয়াই এবং এক্স দুটোই কন্টিনিউয়াস। আর ডাইকোটোমাস কেসে আমাদের আমি এই ধরনের সিচুয়েশন করি, এটা আমাদের এক্স আই হয়, এদিকে আমাদের ওয়াই আই হয়, তো ওয়াই ম্যাক্সিমাম ভ্যালু কত? 1, 1 এর বেশি হতে পারে, আর এর এক মান হলো 0, ওয়াই মানটা 1 বা 0 মধ্যে সীমাবদ্ধ থাকে। এক্স এর মান যদি ফর এক্সাম্পল 5 হয়, ওয়াই মানটা আইদার 0 হবে অথবা 1, 0 বেশি হবে। এক্স এর মান যদি 4 হয়, ওয়াই মানটা আইদার 0 হবে অথবা 1 হবে। এক্স এর মান যদি -2 হয় ফর এক্সাম্পল, ওয়াই মানটা আইদার 0 হবে অথবা 1 হবে। মানগুলো আমরা যে অবজেকশন যেগুলো আমরা দেখবো সেগুলো এই আইদার 0 লাইনের উপর হবে অথবা এই লাইনের উপর। আমরা যে রিলেশন লাইন ফিট করি এজন্য একটা রিলেশন লাইন হবে, রিলেশন লাইন জিরো আর 1 তো সেক্ষেত্রে এটা আমাদের এক্স এর পার্টিকুলার মানের জন্য ওয়াই এর যে আমরা এক্সপেক্টেড ভ্যালু পাবো, মনে করা যাক যে এক্স এর মান যদি 4 হয়, এক্স 1 যদি হয় এক্স এর মান, তাহলে ওয়াই এর যে আমরা একটা মান পাবো, ওয়াই এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই given x equal to x1, বা এটাকে বলছি আমরা ওয়াই মান হ্যাট। এই মানটাকে 0 মানে মাঝামাঝি পায়, এই মানটাকে বলা হয় হতে পারে ফর এক্সাম্পল 0%, এটাকে বলা হয় প্রবাবিলিটি বলা হয়, প্রবাবিলিটি অফ ওয়াই ফর দ্য পার্টিকুলার ভ্যালু অফ এক্স। এক্স এর একটা পার্টিকুলার মানের জন্য ওয়াই যে এক্সপেক্টেড ভ্যালু বা এভারেজ ভ্যালু এটা প্রবাবিলিটি দিয়ে ইন্ডিকেট করা হয়। এই মতো ডাইকোটোমাস কেস বা কোয়ালিটি রেসপন্সিবল কেস, ডাইকোটোমাস কেস। ওয়াই ইজ ডাইকোটোমাস, ওয়াই মানটা তো হতে পারে 0 হতে পারে বা 1 হতে পারে। ঠিক আছে, যখন রেসপন্স ভেরিয়েবলটা 0 1 দুটো মান দিতে পারবে, এটা 0 বা 1 হবে, তখন আমাদের এই মডেলটা y এর যে এক্সপেক্টেড ভ্যালু তখন প্রবাবিলিটি দিয়ে ইন্ডিকেট করি। x এর মান পার্টিকুলার মান হবে, ইনকাম যদি ফর এক্সাম্পল 10,000 টাকা হয়, y এর মানটা 0 থেকে 1 এর মাঝামাঝি হবে, সেটা আমরা প্রবাবিলিটি বলবো, প্রবাবিলিটি অফ ওনিং হাউস হোল্ড। তার বাসা বাসার মালিক হওয়ার সম্ভাবনা কত সেটা আমরা সেখান থেকে এক্সপেক্টেড ভ্যালু y থেকে পাবো সেখান থেকে। এটা এখানে আমরা দেখছি যে কোয়ালিটি রেসপন্সিফিকেশন মডেলে যেখানে যে কোয়ালিটি রেসপন্সটা ডাইকোটোমাস টাইপের, সেক্ষেত্রে আমরা এক্সপেক্টেড ভ্যালু অফ y কে প্রবাবিলিটি দিয়ে ইন্ডিকেট করি। এখানে আমরা 3 ধরনের মডেল নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে লিনিয়ার কেস বা এটাকে বলে লিনিয়ার প্রবাবিলিটি মডেল, সিম্পল একটা মডেল যেটা আমরা এখানে চিত্রের মাধ্যমে দেখাবো। তো এই মডেলে কিছু সমস্যা আছে, এস্টিমেটেড ভ্যালুগুলো অনেক সময় একের বেশি হয়ে যায় বা নেগেটিভ হয়ে যায়, রেঞ্জের বাইরে চলে যায়। প্রবাবিলিটি মান তো একের বেশি হতে পারে বা 0 চেয়ে কম হতে পারে, এটা একটা সমস্যা এই মডেলের জন্য। এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা অল্টারনেটিভ দুটো মডেল নিয়ে পরে আলোচনা করবো। তাহলে একটা হবে লজিক মডেল আর একটা হবে প্রফিট মডেল। এই দুটো মডেলে 0 1 এর বাইরে যে মান তুলে দেওয়ার সমস্যা লিনিয়ার প্রবাবিলিটি মডেলে সেটা থেকে পরিত্রাণ পাওয়া যাবে, সেগুলো আমরা পরে আলোচনা করবো। আমরা আজকে লিনিয়ার প্রবাবিলিটি মডেল নিয়ে আলোচনা করবো। লিনিয়ার প্রবাবিলিটি মডেলটা কিভাবে ইন্টারপ্রেট করা হয়, এস্টিমেট করা হয়, এই সমস্যাগুলো কি আমরা আজকে লিনিয়ার প্রবাবিলিটি মডেল কিভাবে ইন্টারপ্রেট করতে হয়, কি কি সমস্যা আমরা ফেস করি যে কারণে আমাদেরকে কোনো দুটো মডেলের আশ্রয় নিতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমত আসা যাক যে
আমরা যে প্রবাবিলিটি দিয়ে ব্যাখ্যা করছি এর প্রবাবিলিটি মডেলের এক্সপেক্টেড ভ্যালুকে সেটা সম্পর্কে একটু আইডিয়া দিই আমরা যে EI equal to probability that y equal to 1 মানে পাশে আছে y equal to যে 1 হবে তার সম্ভাবনা হলো y I equal to I ভিত্তিক যে কোডিং স্ট্যাটাস সেটা PID যেহেতু ওয়ার্ডটি একটু দুষ্ট হলো 1 মাইনাস PID কি বিষয় নট ওয়ার্ডিং এর ওয়ার্ডটি দ্যাট y equal to 0 y equal to 0 মানে যে পাশে আছে তার সম্ভাবনা হলো pi আর পাশে নাই তার সম্ভাবনা হলো 1 মাইনাস pi সেক্ষেত্রে আমাদের y এর যে ডিস্ট্রিবিউশন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কি দেখানো হয় ভ্যালু এগেইনস্ট প্রবাবিলিটি দেখানো দেন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ probability distribution of y is y probability distribution হলো যে ভ্যালু আছে probability distribution হলো কি দেখায় যে ভ্যালু এগেইনস্ট প্রবাবিলিটি দেখায় ওকে এটা যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যা দেখেন y এর মান কি হতে পারে 1 হতে পারে বা 0 হতে পারে 0 বা 1 দুটো মান আমি জানি 0 হলে তার প্রবাবিলিটি হচ্ছে 1 মাইনাস pi আমি এখানে উল্লেখ করেছি আর 1 হলে তার প্রবাবিলিটি হবে pi এটা হচ্ছে কি আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ y I ভেরিয়েবল তাহলে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মানগুলো এবং তার প্রবাবিলিটি জানা থাকলে এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মিন বের করতে হবে ভেরিয়েন্স বের করতে এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মিন কত হবে মিন করে আমরা এক্সপেক্টেড ভ্যালু অফ y I কিভাবে বের করে 0 টাইমস প্রবাবিলিটি এটা 0 আমরা 1 প্লাস pi দিয়ে করি প্লাস বা এই 1 কে প্রবাবিলিটি গুণ 1 প্লাস এটা মিন বের করতে এটা 0 হয়ে যাবে যদি বললে আর এটা pi হবে তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ y এর সমান কত pi অবশ্যই আমরা দেখছি এখানে যে y এর যে এক্সপেক্টেড ভ্যালু এটাকে আমরা probability of probability of owning a house দিয়ে প্রকাশ করতে পারি লিখে ফুল কি হবে নট ওয়ারিং পসিবল দেখো এখন যেহেতু আমাদের যে মডেলটা জানি যে y given xi এটা সমান হচ্ছে বিটা প্লাস x আমরা জানি যে যে মডেল দেখেছি সেখানে আমরা দেখেছি যে you know expected value of yi given xi equal to beta 1 plus beta 2 xi মানে লিখেছি আর er যে প্রবাবিলিটি সেটা 0 এই মানটা হচ্ছে এই মানটা সমান হচ্ছে কত pi তাহলে হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ y এটা হচ্ছে তুমি given xi দিও লিখতে পারো এখন এই pi এর মানটা সাধারণত 1 এর 0 থেকে 1 এর মধ্যে হওয়া বাঞ্ছনীয় এর কারণ প্রবাবিলিটি কখনো একটু বেশি হতে পারে না বা 0 হচ্ছে কম হতে পারে সেটা এই যে আমরা লিনিয়ার প্রবাবিলিটি মডেলটা ডেসক্রাইব করলাম এই মডেলের অনেকগুলো দুর্বলতা দেখা দিবে কিছু প্রবলেম দেখা দিবে যেটা আমরা বলবো প্রবলেমস অফ লিনিয়ার প্রবাবিলিটি মডেল আমাদের এই আলোচনা থেকে বা আমাদের লিনিয়ার প্রবাবিলিটি মডেলকে ডেসক্রাইব করলাম প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দিয়ে সেখান থেকে সমস্যাগুলো বের হয়ে বা চিহ্নিত করতে পারবো সমস্যাগুলো এটা আমরা মিনটা লিখলাম মিনটা আমরা কিভাবে লিখেছি প্রবাবিলিটিকে আমরা সংখ্যা দিয়ে গুণ করেছি ঠিক একইভাবে এটা একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দুটো মাত্র মান আছে এটাকে বলে বার্নোমিয়াল ডিস্ট্রিবিউশন বলা এই ডিস্ট্রিবিউশনে একটা মিন আছে এই ডিস্ট্রিবিউশনের ভ্যারিয়েন্স আছে এই ডিস্ট্রিবিউশন ভ্যারিয়েন্স কত ভ্যারিয়েন্স হচ্ছে n p q বা n টাইমস প্রবাবিলিটি
pi times 1 minus pi হচ্ছে ডিস্ট্রিবিউশন প্রবাবিলিটি ভ্যারিয়েন্স ভ্যারিয়েন্সটা নির্ভর করে কিসের উপরে pi এর উপরে বা xi এর উপর নির্ভর করে এবং xi তে যেহেতু ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল বা অবজারভেশন যথেষ্ট কিন্তু ভেরি করে সে কারণে আমাদের প্রবাবিলিটির মানটা বা ভ্যারিয়েন্সের মানটা ভেরি করে কিন্তু অনেক সময় বলা হয় যে এই ডিস্ট্রিবিউশন যেটা আমরা উল্লেখ করেছি সেই ডিস্ট্রিবিউশনটা ভ্যারিয়েন্সটা সমান না ভ্যারিয়েন্সটা ভিন্ন ভিন্ন এক এক ইন্ডিভিজুয়ালের জন্য বা এটাকে বলে হেটারোস্কেলেস্টিক ভ্যারিয়েন্স প্রত্যেক ইন্ডিভিজুয়ালের জন্য একই ভ্যারিয়েন্স যে কারণে এই মডেলগুলোকে এস্টিমেট করতে কিছু অসুবিধা করতে হয় ওএলএস এর মাধ্যমে ওএলএস এর মাধ্যমে এস্টিমেট করতে হলে আমাদের যে মডেলের যে ভ্যারিয়েন্স সেটা সমান থাকে প্রত্যেকটা অবজারভেশনের ভ্যারিয়েন্স সমান থাকে যেটা এখানে থাকে না সেটা আমরা এটা কোনো পড়া ব্যক্ত করে তার আগে আমরা একটু এই প্রবলেমগুলো একটু আইডেন্টিফাই করি প্রবলেমস with the LPM, linear probability model. Simply regression, a simple regression line, ফিট করে মডেলটাকে এস্টিমেট করার চেষ্টা এর মানে লিনিয়ার প্রবাবিলিটি মডেল। এটা যে সমস্যাগুলো হচ্ছে সমস্যাগুলো প্রথম যে সমস্যাটা হলো এই ডিস্ট্রিবিউশনটা নট নর্মাল বা নট নর্মাল ডিস্ট্রিবিউশন করি আমাদের একটা অ্যাসাম্পশন করতে হবে ইম্পর্টেন্ট একটা অ্যাসাম্পশন যেটা হলো বিশেষ করে হাইপোথিসিস টেস্টিং এর সময় যে এররের যে ডিস্ট্রিবিউশন নরমাল এখানে এই লিনিয়ার প্রবাবিলিটি মডেলে এররের যে ডিস্ট্রিবিউশন আছে সেটা নরমাল না মানে ওয়াই ডিস্ট্রিবিউশনটা যেহেতু এখানে বায়োনোমিয়াল বা বার্নৌলি বা দুইটা মাত্র এখানে অপশন আছে দুটো মাত্র এখানে ভ্যালু আছে ওয়াই এর ডিস্ট্রিবিউশনটা যেহেতু এখানে আমাদের নরমাল হয় না বা বায়োনোমিয়াল হয় সেই কারণে এরর ডিস্ট্রিবিউশন এররটা হচ্ছে y মাইনাস বিটা 1 মাইনাস বিটা 2 x i সাইড চেঞ্জ করুন এরর এরর ডিস্ট্রিবিউশনটা y ডিস্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করে y ডিস্ট্রিবিউশন যদি নরমাল না হয় অটোমেটিক্যালি এরর ডিস্ট্রিবিউশন নরমাল হয় y ডিস্ট্রিবিউশনটা বাইনোমিয়াল করে অটোমেটিক্যালি এরর ডিস্ট্রিবিউশনটা বাইনোমিয়াল হবে তো এখানে এরর ডিস্ট্রিবিউশনটা নরমাল থাকছে না যেটা ওএলএস এর এস্টিমেশনের শর্ত এরর ডিস্ট্রিবিউশনটা নরমাল না বাইনোমিয়াল এরর ডিস্ট্রিবিউশনটা এটা একটা মূল সমস্যা আর not normal error distribution ওএলএস ডিস্ট্রিবিউশন সমস্যা তবে সাধারণত যখন স্যাম্পল সাইজ যখন খুব বড় হয়ে যায় এই সমস্যাটা অত বেশি আর ঠিক হয় না স্যাম্পল সাইজ যখন বড় হয় তখন যদিও পার্টিকুলার একটা এররের ভ্যালু প্রাইমারি ডিস্ট্রিবিউটেড টি এর মান যখন বড় হবে আমরা নরমাল ডিস্ট্রিবিউশনে কাজ করতে পারি আর দুই নম্বর যে কোন সমস্যা সেটা হলো যে এরর ডিস্ট্রিবিউশন নরমাল যে না তা না এটা একটা স্কিরাস্টিক বা অলমোস্ট নট নট হোমো স্কিরাস্টিক কি সমান হোমো আমরা বলছি যে যেটা প্রাইমারি ডিস্ট্রিবিউশন হচ্ছে ভ্যারিয়েন্স ভ্যারিয়েন্স অফ দ্য এরর টার্ম যেটা আছে সেটাকে আমরা number of observations times p times 1 minus pi বুঝছে ভ্যারিয়েন্স এখন এই pi টা ডিপেন্ডস অন xi pi ডিপেন্ডস অন xi এর ডিপেন্ড করে xi টা যদি ভিন্ন ভিন্ন হয় কিন্তু অবজেকশনের জন্য সেজন্য আমাদের কি হয় যে এরর যে ডিস্ট্রিবিউশন সেটা হোমোস্ক্যালিস্টিক হয় প্রত্যেক অবজেকশনের জন্য একই রকম ভিন্ন ভিন্ন হয় প্রদর্শনের জন্য এই হেটারোস্কেলেস্টিক প্রবলেমের কারণে যে আমাদের যে এস্টিমেশন সেটা এফিশিয়েন্ট না হয়ে সেটা ইনএফিশিয়েন্ট হবে আর যে আমাদের আরেকটা সমস্যা হলো 3 নম্বর যে সমস্যা এই সমস্যাগুলো থেকে বাঁচা হলো আমরা যখন হোমোস্ক্যালিস্টিক হবে না বা হেটারোস্কেলেস্টিক হবে আমরা ইচ্ছা করলে চলগুলোকে ট্রান্সফর্ম করতে এররের যে ভ্যারিয়েন্স এই ভ্যারিয়েন্সের যে স্কয়ার রুটে ভাগ করি অবজারভেশন তো y কে এবং x কে যদি √n টাইমস pi টাইমস 1 মাইনাস pi দিয়ে যদি ভাগ করি তাহলে যে ট্রান্সফরমেশন যেগুলো হয়ে যায় বা চলকের মান যে পরিবর্তন হয়ে যায় ওই ট্রান্সফর্ম x এবং y এর উপর রিলেশন রান করলে সেটা আর হেটারোস্কেলেস্টিক প্রতি সেখানে থাকে না ট্রান্সফরমেশন করে আমরা ইচ্ছা করলে হোমোস্ক্যালিস্টিক করে দিতে পারি সমস্যা থেকেও বাঁচা যায় থাকবে তারপর আমাদের পরের সমস্যাটা হলো যে মেইন প্রবলেমটা এই দুটো মোটামুটি ওভারকাম করা যায় আর কোনটাকে ওভারকাম করা ডিফিকাল্ট হলো নট
non-fulfillment of যেমন বলি যেগুলো প্রোভাইডের মান বা এক্সপেক্টেড অফ ওয়াই আই গিভেন এক্স আই এর মানটা জিরো এবং ওয়ান এর মাঝে থাকে না, এই রেঞ্জের মধ্যে থাকে না, এই রেঞ্জের বাইরে চলে যায়। এটা একটা বড় সমস্যা। এখান থেকে আমরা পাসের জন্য একটা কাজ করি, সেটা হচ্ছে ইফ পিআই বলি সময় ইফ পিআই হ্যাকলি এস্টিমেটেড পিআই তো একই যদি বেশি হয়ে যায় then নিশ্চয়ই ধরে নিই যে পিআই এর সময় ওয়ান ধরে নিই। আর যদি পিআই টা যদি জিরোর চেয়ে যদি ছোট হয়ে যায় তখন আমি এসিউম করি পিআই এর সমান জিরো। এইভাবে আমরা সমস্যাটা কিছুটা হলেও বাঁচতে পারি। বেশি হলে একের সমান ধরবো এক্সপেক্টেড অফ ওয়াই কে বা প্রবাবিলিটি কে, আর জিরো কম হয়ে গেলে বা নেগেটিভ হয়ে গেলে সেটাকে আমরা জিরো ধরবো। এটা একটা। আর আরেকটা সমস্যা আছে এই মডেলে, 4 নম্বর সমস্যা যেটা সমস্যা হলো যে আর স্কয়ার এর মানটা পাই আমরা, সেটা স্কয়ার মানটা সাধারণত কম হয়ে যাবে, লো আর স্কয়ার। মডেলের যে গুডনেস অফ ফিট সেটা খুব ভালো হয়, কারণ ডেটা গুলো যেহেতু উপরে লাইন এবং নিচে লাইন স্ক্যাটার থাকে, মাঝখানে কোনো ডাটা থাকে না। তবে আমাদের লাইন ফিট করি ওদের কিছু ডাটাগুলো লাইন থেকে অনেক বাইরে থাকে, সেটা মডেলের যে আর স্কয়ার ভ্যালু আমাদের যে ফিট সেটা খুব বেশি ভালো হয়। এগুলো হলো আমাদের এই মডেলের সমস্যা, লিনিয়ার প্রবাবিলিটি মডেলের সমস্যা, যেগুলোকে আমরা অল্টারনেটিভ যে মডেলগুলো আছে সেগুলো থেকে কি আমরা দেখতে পারি। আমরা এই এই সমস্যাগুলো থাকা সত্ত্বেও যদি আমরা ওএলএস মডেলকে অ্যাপ্লাই করি আমরা একটা এস্টিমেট পাবো। এস্টিমেট থেকে আমরা কিভাবে ইন্টারপ্রেট করব? মনে করা যায় আমরা কিছু ডেটা নিলাম হোম ওনারশিপের ভিতর, যেটা এক্সাম্পল তোমাদের দুটো বইতে আছে, কোয়ালিটি রেসপন্স লিগেশন মডেল চ্যাপ্টারে সেকেন্ড এডিশনে চ্যাপ্টার 15 নিয়ে আছে, গুজরাটি বইয়ের চ্যাপ্টার 15 সেকেন্ড এডিশন। তো সেখানে একটা এক্সাম্পল আছে দেখবে, সেই এক্সাম্পল হোম ওনারশিপ নিয়ে একটা এক্সাম্পল আছে, যেখানে হোম থাকলে সেখানে ওয়াই ইকুয়াল টু 1 দেওয়া হয়েছে, আর হোম না থাকলে ওয়াই ইকুয়াল টু 0 দেওয়া হয়েছে। এই হোম ওনারশিপটা কিসের উপর নির্ভর করে? ইনকামের উপর নির্ভর করে। এক্স ইকুয়াল টু ইনকাম ব্যবহার করে হচ্ছে বিভিন্ন মান ইনকামকে নির্দেশ করে বিভিন্ন পরিবারের। এই ডাটার উপরে এক্স এবং ওয়াই ইকুয়াল টু 0, 1 এবং এক্স এর যে মানগুলো ইনকামের ডেটা আছে তার উপর একটা রিলেশন আছে, এখানে একটা ডাটা আছে। হচ্ছে হোম ওনারশিপ যেটাকে ওয়াই দিয়ে লেখা হয়েছে ওয়াই আই, একটা এক্স এর হচ্ছে ইনকাম, কিছু হোম ইনকাম। হোম থাকলে 1 ইনকাম হবে 10,000 টাকা, জাস্ট এক্সাম্পল দিচ্ছি। হোম না থাকলে 0, আমাকে তার ইনকাম হবে 5,000 টাকা, তার ইনকাম যদি হয় 15,000 টাকা, তাহলে তার হোম আছে 1, তার ইনকাম যদি 3,000 টাকা হয় তার হোম নাই। 2,000 টাকা বলে তার ইনকাম, তারও হোম নাই। 6,000 টাকা একটা ফ্যামিলি ইনকাম, তার কোনো হোম নাই। 8,000 টাকা একটা ফ্যামিলি ইনকাম, তার হোম আছে। এই ধরনের একটা ডেটা সেট আছে। এখন যদি আমরা এই ডেটা সেটের উপরে একটা রিগ্রেশন ফিট করি, ইচ্ছে করলে এখানে 1 দিয়ে একটা ম্যাট্রিক্স করে দিতে পারি, 1 আমি এক্স ম্যাট্রিক্স, এটা ওয়াই ম্যাট্রিক্স। যদি আমরা সেখানে সিম্পল ওয়্যারলেস ফর্মুলা অ্যাপ্লাই করি, b ইকুয়াল টু x প্রাইম x প্রাইম x ইনভার্স x প্রাইম y, এই ফর্মুলা দিয়ে একটা y ধরে আর x এটা 1 একটা দিতাম, এটা আমাদের x সাইড আমাদের y, এগুলো বেস করে আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করি ওয়্যারলেস অ্যাপ্লাই করি তাহলে একটা মান পাওয়া যাবে, b1 পাওয়া যাবে, b2 পাওয়া যাবে। b1 হচ্ছে আমাদের ইন্টারসেপ্ট, b2 হচ্ছে এস্টিমেটেড রিগ্রেশন লাইন y আর প্যাট ইকুয়াল টু একটা এস্টিমেটেড রিগ্রেশন লাইন পাওয়া গিয়েছে, সেটা হলো মাইনাস বই ডাটা 0.94 প্লাস 0.0021 0.102 একটা রেজাল্ট পাওয়া হয়েছে এস্টিমেটেড রিগ্রেশন লাইন। এটাকে বলা হয় লিনিয়ার প্রবাবিলিটি রিগ্রেশন মডেল, এলপিএম রিগ্রেশন লাইন।
বা আলটিমেট স্টেট অফ এটা যদি ব্যাখ্যা করতে বলা হয় এই ইকুয়েশন লাইনটাকে, তোমাদের বলবেন যে যদি কোনো একটা পরিবারের ইনকাম যদি জিরো হয়, কেমন জিরো হলে তার হোম মাইনিং এর প্রবাবিলিটি কত হবে? -0.9 হবে। যেহেতু আমরা অর্থাৎ এক্সপেক্ট ভ্যালু অফ yi given xi equal to 0, যেটা আমরা বলছি ইপিআই, যখন xi equal to 0 ইকুয়াল টু কত হবে? হবে -0.9 প্রবাবিলিটি। যেহেতু প্রবাবিলিটি কোনো মাইনাস হয় না, সেটা আমরা কি ধরবো? এটা আমরা জিরো ধরবো। তার হোম মাইনিং এর প্রবাবিলিটি জিরো, আর যার ইনকামও জিরো আর হোম ওনারশিপের প্রবাবিলিটি জিরো। আর যখন আমরা এক্স এর মান যখন আমরা জিরো না ধরে অন্য কোনো মান ধরো 10,000 টাকা ধরলাম, 10,000 টাকা ধরলে তার হোম ওনারশিপের প্রবাবিলিটি কত সেটা আমরা সেখান থেকে পেয়ে যাবো। নিশ্চয়ই প্রবাবিলিটি 10,000 থেকে দিতে হবে। তবে আমরা মূলত কারো ইনকাম যদি 10,000 টাকা হয়, তাহলে এখানে একটা মান পাওয়া যাবে। এই মান থেকে বিয়োগ করে আমরা মান প্রবাবিলিটি একটা মান, প্রবাবিলিটি মানটা যদি একের চেয়ে বেশি হয়ে যায় তখন সেটাকে আমরা একের সমান ধরবো, আর একের চেয়ে কম হলে আমরা সেটা ধরবো। এবং এটার একটা এই স্লোপ যে মানটা আছে, স্লোপের একটা ইন্টারপ্রিটেশন আছে। স্লোপ ইন্টারপ্রিটেশনটা হলো কোন একটা পরিবারের ইনকাম যদি যেটাকে 1000 এর মেজার করি ইনকামটা বুঝতে, তাহলে আমরা বলবো যে কোন একটা পরিবারের ইনকাম যদি 1000 টাকা বৃদ্ধি পায়, তাহলে তার হোম ওনারশিপের সম্ভাবনা বৃদ্ধি হবে কত? 10% বৃদ্ধি হবে, 0.10, 10% বৃদ্ধি হবে। এই স্লোপ, এলপিএম মডেলের যে স্লোপ যেটা আছে, সেই স্লোপটা আমাদেরকে ইন্ডিকেট করে যে এক্স এর মান যদি 1 ইউনিট বৃদ্ধি পায়, এক্সটা যদি 1000 যদি মেজার করা হয়, 1000 টাকা যদি বৃদ্ধি পায় কোন একটা পরিবারের ইনকাম, তাহলে ওই পরিবারের হোম ওনারশিপের সম্ভাবনা 10% বেড়ে যাবে। এবং এটা যে কোনো জায়গায় সমান, এই জন্য লিনিয়ার বলা হচ্ছে তাকে, যে কারো ইনকাম যদি 5,000 টাকা থেকে 6,000 টাকা হয়, তার হোম ওনারশিপ প্রবাবিলিটি 10% বেড়ে যাবে। কারো ইনকাম যদি 11,000 টাকা থেকে 12,000 টাকা হয়, তারও হোম ওনারশিপ প্রবাবিলিটি 10% বেড়ে যাবে। অর্থাৎ লিনিয়ারলি প্রবাবিলিটি চেঞ্জ হবে। এই জন্য এটাকে বলা হয় লিনিয়ার প্রবাবিলিটি মডেল। এই মডেলটা খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট না বা বাস্তবসম্মত না, কারণ আমরা বাস্তবে দেখে থাকি যে হোম ওনারশিপের প্রবাবিলিটিটা লিনিয়ারলি ডিপেন্ড করে না। সাধারণত যখন কোনো একটা পরিবারের ইনকাম যখন খুব কম থাকে, 3,000 টাকা থেকে 4,000 টাকা বৃদ্ধি পায়, তার হোম ওনারশিপ প্রবাবিলিটি খুব বেশি বাড়ে না, কারণ সে তখন হোমলেসই থাকে তখন সে। কিন্তু তার একটা ইনকাম একটা পর্যায়ে আছে, যে মনে করা যায় তার 9,000 থেকে 10,000 টাকা হলো, তখন তার হোম ওনারশিপ প্রবাবিলিটি অনেক বেড়ে যায়। তুই 9,000 টাকা তার যদি হোম না থাকে, 10,000 টাকা হলে তার হোম ওনারশিপ প্রবাবিলিটি অনেক বেড়ে যায়। এই জন্য ওই হোম ওনারশিপের প্রবাবিলিটিটা সাধারণত লিনিয়ারলি চেঞ্জ না হয়ে নন লিনিয়ারলি চেঞ্জ হয়। এই জন্য আমাদেরকে কি করতে হয়? এস্টিমেশনটা লিনিয়ার না করে নন লিনিয়ার করতে হয়, বা নন লিনিয়ার রিগ্রেশন টেকনিক অ্যাপ্লাই করতে হয়। এই জন্য আমরা এই মডেলগুলিকে অনেক সময় করে দেখি যে নন লিনিয়ার রিগ্রেশন মডেল। আমরা এই নন লিনিয়ার এস্টিমেট নিয়ে আমরা আগামী ক্লাসে অফলাইন আলোচনা করবো। আমরা আজকে আপাতত এখানে রাখলাম, ঠিক আছে? কারো যদি প্রশ্ন না থাকে, নিগার জয়েন করতে পারছে না, তবে তারা অ্যাটেন্ডেন্স আমরা দিয়ে দেবো, কেমন?